This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিকে দিকে ট্যাব কেলেঙ্কারি আর ধরপাকড় শুরু হয়ে গিয়েছে। দুই জেলা থেকে গ্রেফতার 4 এখনো পর্যন্ত। উত্তর দিনাজপুর থেকেই ধৃত 3। এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। এক উত্তর দিনাজপুরের নাম বারবার উঠে আসে, সেখানে রূপক ঘোষ রয়েছেন, অন্যদিকে রয়েছেন পূর্ব মেদিনীপুরে পূর্ব বর্ধমান থেকে মনতোষ পোদ্দার। আমি প্রথমেই রূপকের কাছে যাই। রূপক, এখনো পর্যন্ত এই ট্যাব কেলেঙ্কারির ক্ষেত্রে বারবার যে যোগ উঠে এসছে সেটা হচ্ছে এই উত্তর দিনাজপুর। ধৃতর সংখ্যাটাও 3 এই জেলাতেই সবথেকে বেশি। এই চক্র কিভাবে কাজ করছে, এদের যোগ কোথায় রয়েছে, কতটা বড় পরিসরে এরা কাজ করছে, কি বলছে পুলিশ? দেখো, তদন্তকারীরা যেমনটা মনে করছেন, মূলত এই উত্তর দিনাজপুরের যারা বাসিন্দারা রয়েছেন, ছোট থেকে বড় অনেকেই পরিযায়ী শ্রমিক হিসাবে কিন্তু ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে যান এবং সেখান থেকেই তারা এই যে চক্র, সেই চক্রের সঙ্গে তারা যুক্ত হয়ে যান এবং এই যে বিভিন্ন টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে, তাদের যেহেতু বয়স অনেক কম, তারা ল্যাপটপ বা স্মার্টফোন, তারা রীতিমতো এই সমস্ত বিষয়ে পটু, তাই সুতরাং তারা এই সমস্ত জালিয়াতি চক্রের সঙ্গে মিলে গিয়ে তাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে তারা কিন্তু এই জেলায় আসছেন এবং চোপড়া এবং ইসলামপুর ভৌগোলিকগতভাবে একদিকে বিহার এবং অন্যদিকে কিন্তু বাংলাদেশ, সুতরাং নজর পুলিশের কিন্তু সেখানে কম এবং চা বাগান অধ্যুষিত এলাকা হওয়ার দরুন তারা কিন্তু গোপনে সেই ডেরায়, অর্থাৎ তাদের বাড়িতে বসেই বা এলাকায় বসেই কিন্তু তারা স্মার্টফোন বা ট্যাবের মাধ্যমে সেক্ষেত্রে এই উত্তর দিনাজপুরই এপিসেন্টার, কারণ কি মাধ্যমে কিন্তু তারা করছে। এপিসেন্টার এটা একটা মূলত কারণ হচ্ছে এই ভৌগোলিকগত যে অবস্থান, সেটার সুযোগ কিন্তু নিচ্ছে এই সমস্ত প্রতারকরা। কারণ যে বিহার একেবারে লাগোয়া, সেই বিহার বা উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্যে যখন তারা যাচ্ছে, সেখান থেকে কিন্তু তাদের এই যে চক্র, এর পেছনে যারা বড় মাথারা রয়েছে, এর আগে কিন্তু জামতারা গ্যাংয়ের নাম উঠে এসেছিল এই সমস্ত চক্রের ক্ষেত্রে। শুধু তাই নয়, এইপিএস জালিয়াতি চক্রেও কিন্তু এই চোপড়ার নাম উঠে এসেছিল এবং চোপড়া ইসলামপুর থেকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছিল বেশ কয়েকজনকে। এখনো কিন্তু সেই ঘটনার তদন্ত চলছে এবং শুধু তাই নয়, এরপরে এই যে ট্যাবের টাকা 9/6, অর্থাৎ সাইবার প্রতারণার যে ফাঁদ রয়েছে, সাইবার প্রতারণার যে হাব রয়েছে, সেটা কিন্তু কার্যত বলতে গেলে চোপড়া এবং ইসলামপুরে, বিশেষ করে ইসলামপুর পুলিশ জেলা এলাকায় কিন্তু কুটির শিল্পের মতো হয়ে গেছে, যেমনটা কিন্তু তদন্তকারীরা দেখছেন এবং তাদের তদন্তে যতবার উঠে আসছে তাতে কিন্তু তারাও অবাক হচ্ছেন। বলতে গেলে বাড়িতে চলে যাব আমাদের অপর প্রতিনিধি মনতোষের কাছে। তার কারণ হচ্ছে একদিকে যেমন উত্তর দিনাজপুর থেকে ধৃত 3, অন্যদিকে মালদা থেকে গ্রেপ্তার 1। মনতোষ, তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, মালদা থেকে কিন্তু ইতিমধ্যে যাকে গ্রেপ্তার করা হয়েছে, বর্ধমান জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, তার নাম হাসেম আলী। মালদার বৈষ্ণবনগরে তার বাড়ি এবং পুলিশ যেটা জানাচ্ছে যে হাসেম আলী কিন্তু কম্পিউটারে ডিপ্লোমা করেছে এবং তিনি এই যে পরিকল্পনাটা, এই যে পরিকল্পনা ট্যাবের টাকা 9/6 করা, ট্যাবের টাকা অন্যর অ্যাকাউন্টে নিয়ে যাওয়া, অন্যভাবে আত্মসাৎ করার যে পরিকল্পনা, হাসেম আলী কিন্তু জুলাই মাস থেকে করেছিল। কারণ পুলিশ যেটা জানাচ্ছে যে বাংলার শিক্ষা পোর্টাল এই হাসেম আলী তার মোবাইলে অ্যাক্সেস করেছিল জুলাই মাসে এবং সেই থেকে কিন্তু তার এই পরিকল্পনা শুরু এবং এই যখনই ট্যাবের টাকা অন্যর অ্যাকাউন্টে চলে যাওয়ার বিষয়টি সামনে আসে, অর্থাৎ জুলাই বর্ধমানের সিএমএস হাই স্কুল, এই সিএমএস হাই স্কুলের থেকে পুরো বিষয়টি সামনে আসে এবং এই 28 জন পড়ুয়া তাদের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে, এই অভিযোগ বর্ধমানের এসপির কাছে আসে এবং সাইবার ক্রাইম দপ্তর তারা কিন্তু এই তদন্ত শুরু করে এবং তদন্তে নেমে কিন্তু পুলিশ যাকে গ্রেপ্তার করেছে তার কাছ থেকে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করছে এবং প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে পুলিশ যেটা জানাচ্ছে যে এই চক্রের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত আছে। নজর রাখো। জুলাই মাসের একটা সার্টেন ডেটে এই বাংলার শিক্ষা পোর্টালে সে এন্ট্রি করে সে অ্যাকাউন্ট মডিফাই করেছিল। সেই পোর্টালটা অ্যাক্সেস করেছে আনঅথরাইজড ওয়েতে, অ্যাক্সেস করে সে কিছু স্টুডেন্টের অ্যাকাউন্টগুলো পাল্টে দিয়ে, অ্যাকাউন্ট নাম্বারটাকে পাল্টে তাদের কিছু অ্যাকাউন্টস এগুলো ইউজ করেছে। সেই অ্যাকাউন্টগুলোতেই আলটিমেট টাকাগুলো ক্রেডিট হয়েছে। তো 28টার মধ্যে 25টায় কিন্তু টাকা হোল্ড করানো গেছে। 3টে আমরা চেষ্টা করছি আরও আনার জন্য এবং অ্যারেস্ট হয়েছে এবং রিমান্ডেও আমরা নিচ্ছি। যে মোবাইলটা ইউজ করেছিল এই কাজের জন্য, সেই মোবাইলটা আমরা সিজ করেছি এবং তার সাথে আরও কারা কারা আছে সেগুলো আমরা তদন্ত করে দেখার জন্য তাকে রিমান্ডে নিচ্ছি। অর্থাৎ রাজ্যের দিকে দিকে ট্যাবের জাল ছড়িয়ে, তার সঙ্গে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক তারাও জড়িয়ে রয়েছেন, তাদেরও দুর্নীতি রয়েছে, এরকম তথ্য কিন্তু সামনে আসছে। তার মানে কি সর্ষের মধ্যেই ভূত? আমরা এই মুহূর্তে সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি
সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল। সিজার, তাহলে কি সর্ষের মধ্যেই লুকিয়ে রয়েছে ভূত? দেখো, সাইবার এক্সপার্টরা কিন্তু সেটাই বলছেন, কারণ এখানে হ্যাকিং বলতে যেটাকে বোঝায় সাইবার পরিভাষায়, সেই ঘটনা ঘটেনি। হাসেম আলীর ক্ষেত্রেও জেলা পুলিশ সুপার স্পষ্টই জানালেন যে নির্দিষ্ট সেই পোর্টালে সে অ্যাক্সেস করেছিল, এবং এই অ্যাক্সেসের জায়গাতেই কিন্তু মূল গলদ। অর্থাৎ ওই পোর্টালে অ্যাক্সেস করার যে ইউজার আইডি পাসওয়ার্ড, সেই জিনিসগুলো কিন্তু যারা অথরাইজড পারসন তার বাইরেও অনেকের কাছে চলে যাচ্ছে, এবং এই যাওয়ার ক্ষেত্রে এই একাধিক স্কুলের প্রধান শিক্ষকের ভূমিকা কিন্তু এই মুহূর্তে রাজ্য প্রশাসনের নজরে। পূর্ব মেদিনীপুরের 34 জন প্রধান শিক্ষকের ভূমিকা নজরে, এবং সেই জায়গা থেকে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করার সুপারিশ করা হয়েছে। অন্যদিকে উলটপুরাণ হয়েছে, একদিকে যেমন ভুয়ো অ্যাকাউন্টে ট্যাবের পয়সা চলে গেছে, আবার মুর্শিদাবাদ জেলায় দেখা যাচ্ছে প্রায় 5000, সেই 5000 পড়ুয়ারা দুবার করে টাকা পেয়েছেন। অর্থাৎ সামগ্রিকভাবে যে এই ডেটা এন্ট্রির ক্ষেত্রে যারা যুক্ত রয়েছে, ডেটা এন্ট্রির ক্ষেত্রে একটা বড়সড় গোলযোগ রয়েছে, এবং যাদের কাছে এই পোর্টালের অ্যাক্সেস থাকার কথা তার বাইরেও অবৈধভাবে সেই পোর্টালের অ্যাক্সেস এমন কিছু ব্যক্তির কাছে চলে যাচ্ছে যারা এই অ্যাকাউন্টগুলোকে মডিফাই করছে, এমনটাই কিন্তু সাইবার এক্সপার্টরা বলছেন। এবং এনআইসির কর্তারা যারা এই পোর্টালগুলোকে দেখভাল করেন, যারা ডেভেলপ করেছেন, তারাও কিন্তু বলছেন। এই যে প্রাপ্ত এনআইসি কর্তার কথা বলছো, কি তিনি বললেন একবার শোনাই দর্শকদের। পাশাপাশি রাজ্যের শাসক দলের কি বক্তব্য, মানে ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু কি বলছেন, শুনুন। এটা হচ্ছে, এটাকে স্পেসিফিক্যালি বলে ইনসাইডার থ্রেটস। ইনসাইডার থ্রেটস মানেই হচ্ছে ভেতর থেকে কেউ সোজাসুজি ডেটার মধ্যে ঢুকে ডেটা চেঞ্জ করে দিয়েছে। এর মধ্যে সেই অর্থে সাইবার ফ্রড এটাকে বলা যায় না। ইনসাইডার থ্রেট এমন একটা জিনিস, মানে ঘরের শত্রু বিভীষণ বললে একদম ঠিক হয়। ইনসাইডার থ্রেট এমন একটা জিনিস যেটাকে আটকানো খুব মুশকিল। আমি বললাম আপনাকে, ঘরের শত্রু বিভীষণ বলতে ঠিক যা বোঝায়। এত বড় একটা জায়গায় 2-4টে টেকনিক্যাল ভুল হতে পারে, কারণ চোর তো 2-4টে থাকেই, যে সিস্টেমের মধ্যেও থাকবে, সিস্টেমের বাইরেও থাকবে। যে বেনিফিশিয়ারি তারটা মেরে আপনি নিয়ে নেবেন টাকা, সেটা শুধু লক্ষ্মীর ভাণ্ডার না, এর কন্যাশ্রী একটা নাম্বার ভুলের জন্য মুরাদাবাদে পেমেন্ট হয়েছে। তো এগুলো তো টেকনিক্যাল হতে পারে, সেইটা ম্যাডাম বলেছে আমি ড্রাস্টিক অ্যাকশন নেওয়ার জন্য। এটা আমরা দেখছি এটা বাইরের কোনো গ্যাংও করতে পারে, রাজ্যের বাইরের ওই যারা সাইবার ফ্রড করে। তো এটা আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দেখব এটা সিআইডিকে দিয়ে দেওয়া যায় কিনা। এদিকে এই যে আর্থিক লেনদেন হচ্ছে, রাজ্য সরকারের এই লেনদেন IFMS সফটওয়্যারের মাধ্যমে হয়, এবং এই সফটওয়্যার এক যুগেরও বেশি পুরনো। গোয়েন্দারা এই মানধাতার আমলের সিস্টেমকেও দুষছেন। আবারও কথা বলবো, সিজার মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, দেখো, এই ট্যাব কেলেঙ্কারি তদন্তে নেবেই এই প্রকাশ্যে এসেছে রাজ্যের যে আর্থিক লেনদেনের জন্য নির্দিষ্ট IFMS যে সফটওয়্যার, ইন্টিগ্রেটেড ফিনান্স ম্যানেজমেন্ট সিস্টেম, সেই সিস্টেমটা কার্যত এক যুগেরও বেশি পুরনো। 2011 সালে নতুন সরকার ক্ষমতায় আসার পর তারা প্রথম বরাত দেয়, এবং 2014 সাল থেকে সেটা কার্যকর হয়, এবং এর মাধ্যমেই, এই পোর্টালের মাধ্যমেই রাজ্যের সামগ্রিক আর্থিক লেনদেন, বেনিফিশিয়ারিদের দেওয়া হোক, কর্মীদের মাইনে দেওয়া হোক, রেভিনিউ আদায় করা হোক, সমস্ত কিছু আর্থিক লেনদেন এই সফটওয়্যারের মাধ্যমে হয়, এবং যেটা গত 10 বছর কার্যত কোনো আপডেট করা হয়নি। গোটা পৃথিবীতে সমস্ত জায়গায় যেখানে সাইবার ফ্রড বা সাইবার হানাদারদের রুখতে প্রত্যেক দিন প্রত্যেকটা সিস্টেমকে আপডেট করতে হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এটা মানধাতা আমলের একটা সিস্টেম বলেই সাইবার এক্সপার্টরা বলছেন। এবং NIC অর্থাৎ ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, কেন্দ্রীয় সরকারের, তারা নতুন সফটওয়্যার বানাচ্ছেন, অ্যাডভান্স সফটওয়্যার বানাচ্ছেন, সেটা 2025-এর আগে রাজ্য সরকারের হাতে পাওয়ার কথা নয়। এবং সেই জায়গা থেকে গোয়েন্দাদের চিন্তা বাড়িয়েছে এই এজোল্ড যে সিস্টেম, এই সফটওয়্যার। কারণ এই সফটওয়্যারে সত্যিকারের হানাদাররা যদি এটাকে টার্গেট করে রাজ্যের অর্থব্যবস্থাকে, তাহলে কিন্তু তারা খুব সহজেই এই সিস্টেম ভেঙে রাজ্যে একটা বড়সড় আর্থিক কেলেঙ্কারি ঘটাতে পারে, এবং বড়সড় একটা দুর্নীতি তারা তৈরি করতে পারে। এই আশঙ্কা এই সিস্টেম বা এই সফটওয়্যার নিয়ে NIC কর্তা কি বলছেন, শুনুন। এই সিকিউরিটির যে খেলাটা, এটা অলমোস্ট একটা চোর পুলিশ খেলা, এটা সবসময় চলতেই থাকবে। চোর চাইবে চুরি করতে, পুলিশ চাইবে পুলিশিং করে সেটাকে আটকাতে। দেয়ার আর সো মেনি টেকনিক্স আর দেয়ার। আমরা যখনই যাই ভাবি না কেন, সেটা সবসময় অপ্রতুল, তারও ওপরের লেভেলে আরও কিছু সিকিউরিটি লাগবে। এখন যে ভার্সনটা চলছে সেটা একটু ওল্ডার, IFMS NIC-কেই দেওয়া হয়েছে।
যে অ্যাডভান্সড ভার্সানস উইথ অল দোজ সিকিউরিটি ফিচার্স লাগিয়ে যাতে অ্যাডভান্স ভার্সান স্টেট গভর্নমেন্টের কাছে চলে আসে।